যারা ক্ষমতায় থাকেন তারা সবসময় হাস্যাস্পদ হতে খুবই বিব্রত বোধ করেন। তারা তাদেরকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করুক, এটা কোনো সরকারই, ক্ষমতায় যারা থাকেন তারা কখনোই পছন্দ করেন না। হুম। ইভেন অফিসের বসও যে তাকে নিয়ে কেউ একজন জোক করছে এটা পছন্দ করে না। এবং এটাই হলো আমাদের অস্ত্র, এবং সবচেয়ে বড় অস্ত্র, যে 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 জায়গায় আছে সেই জায়গায় তাকে অ্যাকাউন্টেবল করে তোলার অন্যতম একটা জায়গা। কার্টুনও তার ভিতর অন্যতম একটা বড় অস্ত্র। কার্টুন শুধু বিনোদনের মাধ্যম না, একদমই না। হ্যাঁ, হুম। এটাও পলিটিক্যাল মেসেজের একটা ভয়ঙ্কর বড় বিষয়। সেই জন্য কার্টুন অনেক আগে আবিষ্কার হয়েছে, কিন্তু সেই আপনি 1600 একজন এই 1700 এই কার্টুন শতাব্দীতে। বা স্যাটায়ার এই জায়গাটাতে কাজ করেন, এই ফিল্ডে কাজ করেন, আপনার কাছে মনে হয় না যে আমরা জুলাইয়ে 2024-এর জুলাইয়ে যখন আমরা কার্টুন বা স্যাটায়ার দেখে যে মানুষগুলো উদ্বুদ্ধ হয়েছিলেন তারাই আজকে কার্টুনের সমালোচনায় নেমেছেন, বেশ আটঘাট বেঁধে নেমে এসেছেন? এটা কি আপনার কাছে একটু মানে কন্ট্রাডিকশন মনে হয় কিনা, সেলফ কন্ট্রাডিকশন মনে হয় কিনা? এই কথাটাই আমি আপনাকে একটু আগে বললাম, যে আমাদের ভিতরে একটা, ওই নিউটন ভাই বললেন যে আমাদের ভিতর বাইনারি হওয়ার প্রবণতা অত্যন্ত বেশি। আমার নিজের মতের পক্ষে না গেলেই মনে হলো যে সে বুঝে আরেক পক্ষের মানুষ, ঠিক হুম আছে? হুম সেটা সবসময় তা হবে তা না। কিছু কিছু মানুষ থাকতে হয়, শিল্পীদের স্পেশালি, যারা যারা একটা কিছু তৈরি করেন। হ্যাঁ, তারা হুম যে রাজনৈতিক মানে একটা মানুষ, আপনি আর্জেন্টিনার সমর্থক হতেন, আপনি আওয়ামী লীগের সমর্থক, বিএনপি সমর্থক হতেন, জামাতের সমর্থক হতে পারেন, কিন্তু এর বাইরেও যে মানুষ থাকতে পারে, যে তার আর্টিস্টিক সত্তা থেকে, যে কাজ থেকে, যে আমরা যেমন আমাদের ইয়ারকি থেকে আমরা আমরা সবসময় মানুষের পাশে, মানুষ কি চাচ্ছে সেই জায়গা থেকে কাজ করি। সেটা কখনোই কোনো রাজনৈতিক দলের চাওয়া পাওয়ার দিকে যে তাকিয়ে থাকবো বা তার সাথে মিলবে, আসলে সেটা কখনোই না আর কি। সো মেয়েদের ক্ষেত্রেও একই জিনিসই হয়েছে, যে হবে, সে যেই সময়ে সে বসবাস করছে, যেই সময়ে সে কাজ করছে, এই সময় তার চোখের সামনে যা দেখছে সেটাকে সে তার মতো করে ইন্টারপ্রেট করছে, তার মতো করে লিখছে। এবং অনেকেই দেখতে পাচ্ছি যে, হ্যাঁ, আমি একটা কথা বলি যে এই জুলাইয়ে শিল্পের যে মাধ্যমটা সবচেয়ে মানে বেশি বিকশিত হয়েছে সেটা হলো কার্টুন। আমরা অনেক দিনে কার্টুন নিয়ে কাজ করছি, অনেক ওয়ার্কশপ করেছি, নানান কিছু করেছি, বাট আমরা জুলাই এসে দেখতে পেলাম কার্টুনিস্ট থেকে শুরু করে অ্যানিমেটর, চিত্রশিল্পী থেকে শুরু করে যারা কিছু আঁকতেও পারে না, তারাও বসে বসে কার্টুন করেছে। আমার নিজের সংগ্রহে প্রায় 1000 কার্টুন আছে। সেখান হুম থেকে বাছাই করে আমরা 200 কার্টুন দিয়ে আমরা একটা দৃক গ্যালারিতে একটা প্রদর্শনীও করেছিলাম। হুম এত মানুষ হয়েছিল সেই দিক গ্যালারিতে, প্রদর্শনীতে আমরা নিজে ঢোকার আর জায়গা পাইনি। ওইটা এক্সিবিশনটাকে 7 দিন আরো বাড়াতে হয়েছিল। জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকীতে আমরা আলিয়াস প্যাসেজে একটা কার্টুন এক্সিবিশন করেছিলাম। তখন আমি দেখেছিলাম যে বাংলাদেশের মানুষ কার্টুন কত পছন্দ করে। দলে দলে লোক আসছে, দেখছে কার্টুন, কার্টুন বুঝছে, হ্যাঁ, নানান কিছু করছে। সো কার্টুনের একটা বড় ভূমিকা ছিল ওই সময়ে। এবং হুম ওই যে যেটা বললাম, এটা আসলে কার্টুনের জায়গা থেকে না, ওই মানুষের, একটা মানুষের যে নিজের পক্ষে না গেলেই সে আরেকজনকে যে ট্যাগিং করা, ট্যাগ করা, সেই হুম জায়গাটাই সবসময় দেখে আর কি। যে মনে হলো যে হ্যাঁ, এটা আমার পক্ষে বললো, তাহলে বলো আমারই লোক, কিন্তু সে আবার আরেক আমার সমালোচনা করবে কেন? সমালোচনা আপনি যখনই নেতার থেকে, আপনি সাধারণ মানুষের কাছে থেকে আপনি যখন একজন রাজনৈতিক নেতৃত্বে বা একটা লিডারে পরিণত হবেন, তখন আপনি একটা ডিফারেন্ট জায়গায় চলে যান, আপনি একটা চেয়ারে চলে গেছেন। আপনি যখনই চেয়ারে যাবেন আপনি সমালোচনা হবেই। আপনার যদি সমালোচনা নেওয়ার মতো ক্ষমতা না থাকে, আপনি আপনি কখনোই পাবলিক ফিগার বা রাজনৈতিক নেতা বা বা কোনো কোনো একটা কিছু হওয়া, এটা এই শিলটা আপনাকে আগে পড়তে হবে, মানুষের সমালোচনা নিতেই হবে। আরেকটা স্ট্যাটাস একটু আপনাকে পড়ে শোনাতে চাই। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ তিনি তার একটি স্ট্যাটাসে বলেছেন যে মেহেদী হক এরকম আরও কার্টুন করুক, অসুবিধা নাই, তার অধিকারের পক্ষে থাকব, কিন্তু এই কার্টুনে আর কেউ না, জুলাইকে অপদস্থ করা হয়েছে, তাও আবার জুলাই শহীদ দিবসে। আজকের দিনে এটাই একজন শিল্পীর দেওয়া মেসেজ? এখানে জুলাই হিরো শহীদ আবু সাইদকেও অপদস্থ করা হয়েছে। জুলাই মানেই লুটপাট আর দাঙ্গাবাজি, এটা টু মাচ। মত প্রকাশের স্বাধীনতার সীমা ঘৃণা বিদ্বেষ প্রচারের আগ পর্যন্ত। আপনার কাছে কি মনে হয়েছে যে এই ঘৃণা বা বিদ্বেষ? এইটার, জি। হ্যাঁ, এটার প্রথমে আমি একটু বলি যে মত প্রকাশের স্বাধীনতা হলো সেটাই, যেটা আমার মতের সঙ্গে যায় না কিন্তু হচ্ছে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা। আমার মতের সঙ্গে যদি গেলে, যে মতটা ঠিক আছে, তাহলে তার মত প্রকাশের স্বাধীনতা হলো না সেটা। আমার বিপক্ষে যদি কেউ কথা বলতে পারে, তখনই হলো সেটা মত প্রকাশের স্বাধীনতা, রাইট? হুম তো বাকি যে কার্টুন গুলো, সেগুলো ঠিক আছে, কিন্তু এই কার্টুনটা তার ঠিক নাই। আমি নিশ্চিত যে ওই কার্টুন গুলো যাদের নিয়ে আঁকা হয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন, তারা বলবে যে এই কার্টুনটা ঠিক আছে। তাকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে আঁকা কার্টুনটা যদি শেখ হাসিনাকে জিজ্ঞেস করে, সে বলবে যে না, এটা ঠিক নাই। হ্যাঁ, তো ওনারও সেটি একই জিনিসই মনে হয়েছে। সো যাদেরকে আসলে এই কার্টুনের কাজ হলো নাড়াচাড়া দেওয়া, তো যারা নাড়াচাড়া খেয়েছে, এই কার্টুন আসলে ওখানেই সার্থক বলে আমি মনে করি। যে এই দিস ইজ এ কার্টুন, একজন একজন কার্টুনিস্ট তার
মতামত প্রকাশ করেছে। একটা মতামত দিয়ে আপনার জুলাই কি, যদি আপনি মনে করেন জুলাইকে এত ঠুনকো বিষয় যে একটা মতামত দিয়ে বা সেটা কি সে জুলাইকে অবমাননা করার জন্য গেছে? সে জুলাইকে যা দেখেছে, জুলাইয়ে তার যে আশা আকাঙ্ক্ষা ছিল, যে চিন্তা ভাবনা ছিল, এবং জুলাইয়ের পরে যা হয়েছে, আমরা তো বাংলাদেশে এমন কিছু ঘটনা আসলে জুলাইয়ের পরে দেখেছি যেটা বাংলাদেশের ইতিহাসে আমরা আগে কখনো দেখিনি। তো এগুলো তো একটা, একজন এই বয়সে একজন আর্টিস্টের জীবনে সে তো আর মানে 71 দেখে নাই, 80 দেখে নাই, 69 দেখে নাই, আমিও দেখিনি, 50 দেখিনি, 52 আন্দোলন দেখি। আমরা দেখছি এই সময়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এই সময় আমরা যে জিনিস দেখিনি, হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে জুলাই আমরা যেই কারণে করেছি, যে কারণে হচ্ছে, তারপরে আবার দেখতাম এই জিনিস হচ্ছে। জুলাইয়ের অন্যতম উদ্দেশ্য কি ছিল আমাদের ক্ষেত্রে? আমাদের উদ্দেশ্য ছিল এই ফ্যাসিবাদের অবসান ঘটানো, শেখ হাসিনার সেটা হয়েছে। এখন আমরা বলছি জুলাই ব্যর্থ। অনেকে বলছে যে যখন জুলাই ব্যর্থ, এই কথাটা শুনে অনেকে তেলেবেগে জ্বলে যায়। এটা তো পাত্তা দেওয়ারই কিছু নাই। জুলাইয়ের কাজ ছিল যে এটা, সেই ঘটনাটা ঘটেছে, শেখ হাসিনা দেশে নাই, মানে একজন স্বৈর শাসক দেশে নাই, তাকে সদল বলে পালাতে হয়েছে। বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে, নির্বাচিত সব মানুষ ভোট দিতে পেরেছে, এটি তো আমাদের একটা চাওয়া ছিল।